তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? দেখুন, সত্যিকার অর্থে জুলাই একটি আমরা যেই চেতনা নিয়ে জুলাই ধারণ করে একটি বড় আন্দোলন করেছিলাম, সেই জায়গা থেকে এক বছর না পেরোতেই আমরা সেটাকে আসলে ভুলতে বসেছি। আমরা বিভিন্ন এই ক্রেডিট ভাগাভাগির যে বিষয়গুলো, এগুলো নিয়ে ব্যস্ত থাকাতে জুলাই যে আমাদের চেতনা ছিল, আমরা যেটা ধারণ করে আসলে জুলাই আন্দোলন করেছিলাম, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। আর জুলাইয়ের যেই কথা, যে স্মৃতিচারণ করতে গেলে আসলে এখনও শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমাদের জন্য না এই জুলাই আন্দোলনটা অনেক বেশি কষ্টকর ছিল, যেহেতু আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছিলাম। আমরা চাইলেও সাধারণ শিক্ষার্থীদের মতো এত সুন্দরভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, কারণ যখনই এই আন্দোলন শুরু হয় তখনই আমাদের বাসা বাড়িতে থাকা বন্ধ হয়ে গেছে। আমরা পারিনি, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে হয়েছে। বিশেষ করে আমি আমার বাসা উত্তরাতে থাকা সত্ত্বেও আমি থাকতে পারিনি। আর আমাদের সবচেয়ে প্রবলেম কি, আমরা নির্দিষ্ট কোনো কেন্দ্রিক জায়গায় করতে পারি, যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড আমাদের ছিল না, ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলন করার ওই সুযোগ আমাদের ছিল না। সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্টকর হয়েছে জুলাই আন্দোলন। আমার একটা স্মৃতি, এটা আমার সবচেয়ে বেশি আমাকে কাঁদায়। এটা 16 জুন বা 17 তারিখের ঘটনা। যেহেতু বাসায় থাকতে পারিনি, আমি এদিকে আমার এক আত্মীয়র বাসায় ছিলাম। সেখান থেকে আমি আন্দোলনে জয়েন করব, আমার এক সহযোদ্ধার সাথে যোগাযোগ করে জানতে পারি তারা ঢাকা মেডিকেলের এই সাইডটাতে অবস্থান নিয়েছে। সেই জায়গা থেকে আমার ঢাকা মেডিকেলে ঢুকতে হলে আমি চাঙ্কার ফুলের এই অংশ দিয়ে আসছিলাম। আমি যখন ঢুকছি ঠিক সেই সময় এখানে ছাত্রলীগের হামলাটা শুরু করেছে। তা আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। তখন এমন ছাত্রলীগের 3-4 জন আমাকে ঘেরো করে ধরে, তুমি এখানে কি কেন আসছো? তখন আমার বলতে আমি বাধ্য হয়েছি, যেহেতু ওই সময় আমাদেরকে অ্যারেস্টটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যেহেতু আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। তখন বলছি আমার ঢাকা মেডিকেলে আমার একজন আত্মীয় ভর্তি, আমার এখানে যেতে হবে। ঢাকা মেডিকেলে কি আর কোন আত্মীয় ভর্তি? সেই প্রশ্ন করলো যে এই জুলাই আন্দোলন, এই আন্দোলন করতে যায় কেউ ওই ধরনের আত্মীয় কিনা? আমি বললাম না, আমার এক আঙ্কেল ভর্তি। অনেক কষ্ট করে ওই জায়গাতে বেরিয়ে আসি। এর মধ্যে দেখি আমারই এক ছোট ভাই, আমার এক সহযোদ্ধা ঢাকা মেডিকেলের সামনে সে আহত অবস্থায় পড়ে আছে। মেডিকেলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এবং ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন এই যুবলীগের সন্ত্রাসীরা তাদেরকে চিকিৎসা নিতে ঢুকতে দিচ্ছে না, এবং ঢুকলেও তাদেরকে ওখানে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তখন আমার এই ছোট ভাইকে দেখে আমিও সামনে যেতে পারছি না, যেহেতু আমি তাদেরকে বলেছি আমার এক আত্মীয়। সেই জায়গা থেকে আমার ওই সিনটা আমি এখনো বলতে পারি না, যে এত কাছের একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে ওই সময় কোনো হেল্প করতে পারিনি। সেই জায়গা থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম। এসে এখানে দেখলাম যে যার মতো, যে আমাদের যে ছাত্র সংগঠনের সভাপতি সাইফুল ভাই, আপনারা চিনবেন, এই জুলাই আন্দোলনের যে একজন বড় স্টেক হোল্ডার, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, সেখানেও পারিনি। তারপর আমি হাঁটতে 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 এই টিএসসির মোড় পার হয়ে শাহবাগের দিকে যখন গেলাম, তখন একদম নারী আসছে, ওখানে যে উমামা ওনারা ছিল, হ্যাঁ, ওদের সাথে তখন আমরা জয়েন করলাম। এইভাবেই চলছিল। পরে প্রত্যেক দিনই আমার স্থানটা ছিল নির্দিষ্ট, যখন যেই রাতে থাকতাম ওই সময়গুলো এমন হয়েছিল যে আত্মীয় স্বজনরাও না আমাদেরকে এরকমভাবে জায়গা দিতে চেত না। তারাও এই পুলিশের প্রশাসন অনেক ভয় পেত যে জায়গা দিয়ে কোন বিপদে পড়বো। সেই জায়গাতে আমার এমনও হয়েছে যে আমার ঢাকা থেকে চলে যেতে হয়েছে। আমার গ্রামের মুন্সিগঞ্জ, আমি মুন্সিগঞ্জও চলে গেছি। ওখান থেকেই আইসা এই আন্দোলনে জয়েন করতে হয়েছে। একদিন এই কদমতলী যখন আসছি, মুন্সিগঞ্জ থেকে অনেক কষ্ট করে আসছি, এখান থেকে দেখি ছাত্রলীগ, যুবদল পুরা আপনার এই বাবুবাজার ব্রিজে এখানে তারা টহলের মতো বসে, প্রশাসন সহ। তখন আমি এই বুড়িগঙ্গা নদী পার হয়ে এই কামরাঙ্গীচর দিয়ে উঠে এখানে এসে জয়েন করি। সেই জায়গাতেও আমরা অনেক বিভিন্ন হামলার শিকার হই, বিভিন্নভাবে হামলার শিকার হই। সত্যিকার অর্থে কি, এখন যারা এই ক্রেডিট ভাগাভাগি করুক, আমরা যারা বিরোধী দলীয় রাজনীতি করতাম, আমাদের কিন্তু সবসময় একটা আমরা কোনো সুযোগ খুঁজতাম, যে কোনো সুযোগই আমরা সরকার পতনের আন্দোলনের রূপ নেওয়ার একটা চেষ্টা আমরা করতাম। কিন্তু এখানে যারা এসে দেখতাম, আমরা যখনই আমাদের যে সহযোদ্ধারা ছিল, এখন যারা এই ক্রেডিট নিয়ে ভাগাভাগি করে, এই হাসিনাকে স্বৈরাচার বলে স্লোগান দিল না, আমাদের থামিয়ে দেওয়া হতো যে ভাই এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করেন না, এটা করলে আন্দোলন অন্যদিকে ভিন্ন ধরনের রূপ নিবে, আপনারা এই জায়গাগুলো না। সে জায়গাতে আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, আমরা চাইলেও তাদের মতো ওইভাবে করতে পারিনি, আমাদের করতে দেওয়া হয়নি, সামনের সারিতে আমাদের আসতে দেওয়া হয়নি। একটাই কারণ ছিল যে আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। তারা আমাদের একটা কথাই বলতো যে ভাই আপনারা সামনের খাতে আসেন না, আসলে এটা ভিন্ন খাতে প্রভাবিত হতো। কিন্তু আমাদের তো মূল একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই আন্দোলনটাকে এক দফার দিকে ধাবিত করা যায় এবং একটা সরকার পতনের রূপ দেওয়া যায়।
ইনশাল্লাহ সেটাই হয়েছে। 5 তারিখে আমরা আল্লাহর রহমত, অশেষ রহমতে আমরা সেটা পেয়েছি এবং এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছি। দেখেন, সত্যিকার অর্থে এই গত 17 বছরে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো ছিল এগুলোকে আসলে ক্ষমতাসীন সরকার একটি দানব আকারে পরিণত করেছিল। রাষ্ট্রীয় যারা আমাদের টাকায় ট্যাক্স ভ্যাট দিয়ে যাদের বেতন নিত, তারা যেই পৈশাচিক আচরণ করেছে, এটি সত্য যে একটা সময় যেইভাবে মানুষ হত্যা শুরু করেছে গণহারে, আমরা এই জায়গা থেকে আশাহারাই হয়ে পড়েছিলাম যে আসলে সম্ভব কি না। যখন আবার দেখলাম এখান থেকে এই আন্দোলনটাকে ভিন্নভাবে প্রভাবিত করা হলো, ঢাকা ইউনিভার্সিটি সবাই হল ছেড়ে দিল, ওই সময় আমরা একটা সংখ্যায় পড়ে গেছিলাম যে আসলে আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না। কিন্তু একটা জিনিস, আরেকটা ছোট্ট একটা ঘটনা, পুলিশ যাই করুক, আমার মনে আছে এই আপনার এই শাহবাগে একদিন একজন সেনাবাহিনী কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল। এটা 5 তারিখের 3 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখ, আমি শিওর মনে করতে পারছি না। তখন তার সাথে আমার কথা বলে মনে হয়েছে যে বাংলাদেশে কিছু একটা ঘটতে চলেছে এবং আমরা হয়তো পারবো। অন্তত একটা শক্তি আমাদের পক্ষে আছে। একজন জুলাই যোদ্ধা বলতে কথা না, একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের যে প্রত্যাশা ছিল যে অন্তত এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যেই একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা সেই স্বপ্নের অর্ধেক পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর এটা নষ্ট করার জন্য সবচেয়ে বড় যেই জায়গাগুলো হয়েছে, আমরা না নিজেরা ব্যক্তির স্বার্থ হাসিল করতে যেয়ে এই অভ্যুত্থানের যে স্পিরিট, এটাকে আমরা নষ্ট করেছি, বিশেষ করে এই ক্রেডিট ভাগাভাগি নিয়ে। দেখেন, এই আন্দোলনে যে একটি ইট মেরেছে সেও আন্দোলনের অংশীদার, যে একটি গুলি খেয়েছে সেই আন্দোলনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কিন্তু আমরা না সেই জায়গাগুলো ভুলে গেছি। আমরা ব্যক্তি স্বার্থ হাসিল করতে যে আমরা এই আওয়ামী কায়দা, যেমন আওয়ামী লীগ আমরা দেখেছি এত বছর এই 71 চেতনা বিক্রি করে রাজনীতিরা করেছে, এখন আমরা দেখছি এই জুলাইকে পুঁজি করে একটা দল সেই রাজনীতি শুরু করেছে। জুলাইকে তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি হিসাবে ব্যবহার করে এই জুলাই স্পিরিটটা তাকে নষ্ট করছে। সেই জায়গাতে আমরা আসলেই অনেক আশা হতো, তবে আশা রাখি এখন পর্যন্ত, যেহেতু দেশপ্রেম আমাদের মধ্যে রয়েছে, এখনও রাখি, সামনে হয়তো ভালো কিছু হবে এই প্রত্যাশা আমরা রাখি ইনশাল্লাহ। আমরা বারবারই প্রশ্ন তুলেছি, একটা সময় পর্যন্ত এই আসিফ বলেন আর মাহফুজ বলেন, একটা সময় পর্যন্ত নাহিদ বলেন, একটা সময় পর্যন্ত ছাত্রদের প্রতিনিধি ছিল, একটা সময় পর্যন্ত। কিন্তু এখন কিন্তু তারা একটা দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে। আপনি যদি আমাকে বলেন যে তারা এখন ছাত্র প্রতিনিধি, এটা সাধারণ মানুষ আর বিশ্বাস করে না। তারা এখন একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে। সেই জায়গা থেকে তারা বৃহত্তর জাতির স্বার্থ চিন্তা না করে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা আমরা বারবারই বলেছি। আর এটা যখনই আমরা বলতে যাই, তখনই হ্যাঁ, হাসিনার একটা সময় কি আমরা আমাদের বাকস্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের কথা মূল্যায়নের যে জায়গা এখনও সেই আগের মধ্যে রয়েছে। আমরা একদিক দিয়ে বলছি তারা তাদের মতো কাজ করছে, বা বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে যে ঐক্য আমরা আশা করতাম, ঐক্যগুলো নষ্ট হয়ে গিয়েছে। এক দলের দিকে কাদা ছোড়াছড়ি করছে। আগামীতে এমন চলতে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে যাবে বলে আমি মনে করি। দেখেন, এই পরিস্থিতি উত্তরণ যদি করতে হয়, এই মুহূর্তে আমাদের একটি জাতীয় ঐক্য দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এদেশে মানুষ 17 বছর ভোট দিতে পারে না। একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলে আমরা বিশ্বাস করি যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ এই আন্দোলনটা শুধু, দেখেন, আমরা সরকারি চাকরির আশায় কিন্তু আন্দোলন করি নাই। এদেশে মানুষ সবাই সরকারি চাকরির আশায় আন্দোলন করে নাই। এই আন্দোলনটা 17 বছরের মানুষের পুঞ্জীবিত ক্ষোভের থেকে হয়েছে। সুতরাং সাধারণ মানুষের এখন প্রত্যাশা, তারা 17 বছর ভোট দিতে পারে নাই, তারা এই নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি বেছে নিবে। এবং সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি এটা হলে, নির্বাচিত সরকার আসলেই এই জায়গা থেকে আমরা উত্তরণ করা সম্ভব। এটি আমাদের সবচেয়ে বেশি দুঃখ দেয় যে কোটার জন্য যে আন্দোলন থেকে শুরু করে এত বড় অভ্যুত্থান, আমরা প্রায় 1600-র মতো আমাদের সহযোদ্ধাদের হারিয়েছি যেই বৈষম্যর জন্য লড়াই করে। আসলেও সেই বৈষম্য বারবার বিভিন্ন নামে ফিরেই আসছে। আমরা এখনও দেখছি বিভিন্ন, বিশেষ করে ঢাকা মেডিকেলে ভর্তির ব্যাপারে আমরা দেখছি ওখানে কোটার বল রেখেছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে সেই কোটার সিস্টেমে চলছে। এটি আমাদের না আরও বেশি পীড়া দেয়। এই কোটা, যেই বৈষম্যর জন্য এত কিছু করলাম, আসলে দিন শেষে সেই বৈষম্য না বিভিন্ন নাম করে আবার ফিরেই আসছে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক।